আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। হ্যালো হ্যালো। ভাই আপনাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সেরা একটা ভিডিও দিয়েছি, খাওয়ায়েন। সবাই একটু চলে আসো লাইভে, দ্রুত লাইভে চলে আসো। ওকে, চলো শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ ঠিকঠাক। হ্যালো হ্যালো হ্যালো, কেমন হয়েছে? সে জান কেমন হয়েছে? সুন্দর হয়েছে না? আমার তো ভালো লাগছে খুব। আইডিয়া কার জানো? ভিডিও ক্লিপের আমার। না না না, প্রত্যেক ভিডিও তার দিতে পারিনি, এত সময় নেই। আমি বলছি যে ভিডিও কাট করবা, ভিডিও কই পাবা? বন্দিপাশালা পেজ সার্চ করে করে দেবা। ভিডিও খোঁজার টাইম আছে নাকি আমাদের? ওকে, তো আজকে আমরা শুরু করি, অনেক কথা হয়েছে। লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টর পর্ব 16-তে। তো আজকের পর্বে আমরা ভেক্টর বীজগণিতের বাকি অংশটুকু পড়ব। গত পর্বে আমরা ডট গুণন পড়েছিলাম এবং ডট গুণনের মাধ্যমে লম্ব বিক্ষেপ, উপাংশ নির্ণয় আমরা শিখেছি। তো আজকের ক্লাসে আমরা পড়ব ক্রস গুণন। তো ক্রস গুণনের আগে আমরা ডট গুণনের আরো একটা জিনিস শিখে নেই, সেটা একটু লিখো, সবাই একটু লিখো আগে। আমরা আজকেও ভেক্টরের ডট গুণনের একটা এক্সট্রা জিনিস শিখব, যার নাম হচ্ছে ভেক্টর ডট। লিখে দিই ডট গুণন। ওকে, ডট গুণনেরই একটা টপিক শিখব। অলরেডি শিখানো হয়ে গেছে, দেখাই তোমাদেরকে কিভাবে শিখানো হয়েছে। ধরো এ হচ্ছে একটা ভেক্টর, একটা ভেক্টরের নাম আমি দিই। ধরো একটা ভেক্টর এ ভেক্টর, এই এ ভেক্টরটা হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, হচ্ছে একটা ভেক্টর। ওকে, এ এক্স এ ওয়াই এ জেড হচ্ছে এই এ ভেক্টরের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষে উপাংশের মান, তাই না? এখান থেকে আমরা মানও বের করতে পারি। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম, এই ভেক্টরটি তিনটি অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করে? লিখো।
ভেক্টরটি ভেক্টরটি এই এ ভেক্টরটি তিনটি অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, কত কোণ উৎপন্ন করে। প্রশ্নটা একটু লিখে ফেলো, অক্ষের সাথে উৎপন্ন কোণ। এই যে আমাদের তিনটা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই তিনটি অক্ষের সাথে আমাদের এই ভেক্টরটা কত কোণ উৎপন্ন করে সেটা আমরা দেখব। তো এটা দেখার আগে তোমাদের জানা জরুরি যে এক্স অক্ষের দিক নির্দেশকারী যে ভেক্টরটা সেটাকে আমরা বলি আই ক্যাপ, এটা হচ্ছে এক্স অক্ষের একক ভেক্টর। ওয়াই অক্ষে দিক নির্দেশকারী ভেক্টরটাকে আমরা বলি জে ক্যাপ, আর জেড অক্ষে দিক নির্দেশকারী ভেক্টরটাকে আমরা বলি কে ক্যাপ। ওকে, তো আমাদের ভেক্টর এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটার জন্য আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের যে ভেক্টরগুলো আছে তাদের সাথে ডট গুণন দিয়ে দিব। এই যে সমাধান করতেছি, লেখো। প্রথমেই এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হবে এ ডট এক্স। ওকে, ফর্মুলা কি? এ ডট এক্স মানে এ এক্স কস থিটা এক্স, মানে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। এবার বলো এ মানে কি? এ ভেক্টর মানে কি এইটা, আর এক্স ভেক্টর মানে আই ক্যাপ। তো আমরা ডট গুণনে জানি এই পুরোটার সাথে আমার আই ক্যাপের ডট গুণন হবে, তাহলে আই এর সাথে আই ডট দিলে এখানে পড়ে থাকবে অনলি এ এক্স। দেখো এ ওয়াই এর সাথে এখানে ডটের মতো কারো কেউ নাই, জে এর সাথে আই কে ডট দিলে 0, কে এর সাথে আই কে ডট দিলে 0, তাহলে আলটিমেটলি এই এ ভেক্টরের সাথে এক্স এর ডট গুণন দিলে আমরা পাবো এ এক্স। আবার এখানে এ মানে হচ্ছে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান কত? এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এটা হচ্ছে এ ভেক্টরের মান। এক্স মানে এক্স অক্ষে যে একক ভেক্টরটা আছে তার মান, এক্স অক্ষে একক ভেক্টরের মান কত? 1। আমরা জানি একক ভেক্টরের মান হচ্ছে 1 cos থিটা এক্স। তাহলে আমরা এখান থেকে থিটা cos থিটা এক্স বা থিটা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব যে এক্স অক্ষের সাথে কোন একটা ভেক্টর কত কোণ উৎপন্ন করে, cos ইনভার্স এ এক্স বাই এটা হচ্ছে এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান হচ্ছে √অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। শেষ। এটাই হলো একটি ভেক্টর এক্স অক্ষের সাথে যত কোণ উৎপন্ন করে। ঠিক একইভাবে আমরা যদি ওয়াই অক্ষের একক ভেক্টরের সাথে ডট গুণন দেই তাহলে ওয়াই অক্ষে উৎপন্ন কোণটা পেয়ে যাব। দেখো ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা ওয়াই cos ইনভার্স, খুবই সোজা। হ্যাঁ মজা, এখানে দেখো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের বেলায় এ এক্স উপরে ছিল, তাহলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণের বেলায় এ ওয়াই উপরে থাকবে, সিম্পল এ ওয়াই উপরে থাকবে, নিচে হবে এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান মানে √অফ এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। ঠিক একইভাবে যদি আমি বলি জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা হবে cos ইনভার্স এ জেড বাই এ ভেক্টরের মান। শেষ। মানে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ কিভাবে? এই যে এই পুরো জিনিসটাকে তুমি যদি এটার সাথে ডট গুণন দাও তাহলে এটা পাবা। ভাই আই এর সাথে কে ডট দিলে 0, জে এর সাথে কে ডট দিলে 0, জাস্ট কে এর সাথে কে ডট দিলে 1, তার মানে অনলি এ জেড থাকবে আর এই পাশে মান থাকবে, মান দ্বারা ভাগ করলেই তুমি জেড অক্ষের সাথে উৎপন্ন কোণটা পেয়ে যাবা। এটা গেল তিনটি অক্ষের সাথে একটি ভেক্টর যেই কোণ উৎপন্ন করে তার সূত্র। ওকে, সো আমরা এখন এই সূত্র দিয়ে একটা পিচ্ছি অঙ্ক করতে পারি, পিচ্ছি একটা অঙ্ক করতে পারি। এই সেই পিচ্ছি অঙ্ক। দেখো পিচ্ছি অঙ্কটা আমি দেখাই তোমাদেরকে। তোমাকে বললো একটি ভেক্টর হচ্ছে পি, পি হচ্ছে 2i ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এবার বললো তিনটি অক্ষের সাথে ভেক্টরটি কত কোণ উৎপন্ন করে। এটা একটা ভেক্টর, আমাদের যে তিনটা অক্ষ আছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই তিন অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। রেডি? এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা এক্স, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা এক্স, থিটা এক্স হচ্ছে cos ইনভার্স। ব্যাপারটা বুঝো, ফর্মুলা হচ্ছে যে অক্ষের সাথে কোণ বের করতেছো ওই অক্ষ বরাবর ভেক্টরের রূপাংশ বসাবা। এক্স অক্ষে ভেক্টরের রূপাংশ কত? 2, কারণ আই ক্যাপের সহগ হচ্ছে 2, এই যে 2 বসাইলাম। নিচে হচ্ছে পুরো ভেক্টরের মান, পুরো ভেক্টরের মান হচ্ছে 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। শেষ।
ক্যালকুলেট করলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা পেয়ে যাবা। এবার যদি বলি ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কত, কজ ইনভার্স। এই ভেক্টরের ওয়াই অক্ষে উপাংশের মান বসবে উপরে। বলতো ওয়াই অক্ষে উপাংশ কত এটার? ওয়াই অক্ষ মানে জে ক্যাপের সহগ। এখানে কোনো জে ক্যাপ আছে? নাই। তো জে ক্যাপ নাই মানে কি ভাইয়া? নাই মানে হচ্ছে জিরো জে ক্যাপ, সিম্পল হিসাব। তাহলে ওয়াই অক্ষে ভেক্টরটার উপাংশ হচ্ছে জিরো, নিচে যা ছিল তাই, মানে নিচে যেই লাউ সেই কদুই থাকতেছে। থিটা জেড মানে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ কজ ইনভার্স জেড অক্ষের উপাংশ মানে -2। এটা কিন্তু আবার +2 দিও না, -2। এই যে কে ক্যাপের সহগ -2, নিচে যা ছিল তাই, নিচে যেই লাউ সেই কদুই বসবে, স্কয়ার, শেষ। ক্যালকুলেট করলে আমরা তিনটি ধনাত্মক অক্ষের সাথে উৎপন্ন কোণগুলো পেয়ে যাব। সোজা না কঠিন একটু কমেন্টে জানাও। এটা আমরা ডট গুণনের মাধ্যমেই পেয়েছিলাম। সো আজকে আমরা ভেক্টরের নতুন এক প্রকার গুণন দেখব, যার নাম হচ্ছে ক্রস গুণন। তো আর ইউ রেডি? ওকে, আর ইউ রেডি? ওকে, তো লেটস স্টার্ট পরেরটা। আজকে আমরা ভেক্টরের নতুন প্রকার গুণন শিখবো, যার নাম হচ্ছে ক্রস গুণন। আচ্ছা, ডট গুণনটা কি ছিল? দুইটা ভেক্টরের যেই গুণনে আমরা একটা স্কেলার রাশি পাই, তার মানে ডট গুণনের ফলাফল বা রেজাল্ট হবে একটা স্কেলার। কিন্তু ক্রস গুণন কাকে বলে? ক্রস গুণনের অপর নাম হচ্ছে ভেক্টর গুণন। একটু লিখে নাও, এটার আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর গুণন তার মানে দুইটা ভেক্টর রাশির গুণ করলে আমরা যদি একটি ভেক্টর রাশি পাই, তাহলে সেটাকে বলে ক্রস গুণন। এই যে এ হচ্ছে একটা ভেক্টর, বি হচ্ছে আরেকটা ভেক্টর, ক্রস গুণন মানে এদের মাঝখানে একটা ক্রস দিবা, তাহলে আমরা পাবো এ বি সাইন থিটা। এটা কি হইছে? হয় নাই। এ ক্রস বি, এভাবে বলি আমরা এটাকে, উচ্চারণ আমার সাথে রিপিট করো সবাই। এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। এটা ভুল, কারণ ক্রস গুণনের ফলে তুমি একটা ভেক্টর রাশি পাবা, কিন্তু এ বি সাইন থিটা কি একটা স্কেলার, এখানে কোনো দিক নাই। তো এটা অনলি মান, মানের সাথে দিক বসায় দিতে হবে। এখানে দিক হিসেবে আমরা একটা একক ভেক্টর বসাই, এটার নাম হচ্ছে ইটা ক্যাপ। তার মানে এ বি সাইন থিটা হবে ক্রস গুণফলের মান। একটু লিখে নাও, এ বি সাইন থিটা এইটুকু হচ্ছে মান, ক্রস গুণফলের মান, আর এই ইটা ক্যাপ হচ্ছে দিক নির্দেশকারী একক ভেক্টর। তাহলে এ ক্রস বি এর ভ্যালু হচ্ছে এ বি সাইন থিটা এবং দিক বুঝাবো ইটা ক্যাপ দিয়ে। ইটা ক্যাপ হচ্ছে একটি একক ভেক্টর। যদি শুধু এরকম বলতো এ ক্রস বি এটার মান কত, এই যে মডুলাস মানে মান, তখন ঠিক আছে এ বি সাইন থিটা, ওকে, তখন কোনো ঝামেলা নাই। এখন ক্রস গুণনের যেহেতু একটা দিক আছে, এই দিক আমার নির্ণয় করা শিখতে হবে। তার আগে আমরা কয়েকটা জিনিস জানবো। তাহলে ক্রস গুণফলের সূত্র কি? এ ক্রস বি এ বি সাইন থিটা। এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ, আর ইটা ক্যাপ হচ্ছে দিক। এই কারণে এখানে যেহেতু দিকের একটা ব্যাপার আছে, এই কারণে মধ্যবর্তী কোণ বের করার ক্ষেত্রে আমরা অলওয়েজ ডট গুণন প্রেফার করি। এ ডট বি সমান এ বি সাইন থিটা, ডট গুণন প্রেফার করি। এবার আমরা ক্রস গুণফলের মান তো বের করতে পারবো। ক্রস গুণফলের মান হচ্ছে এ বি সাইন থিটা। দিকটা একটু দেখে নিই। অনেকগুলো নিয়ম আছে, আমি কয়েকটা নিয়ম লিখি ক্রস গুণফলের দিক বের করার জন্য। কয়েকটা নিয়ম হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম, ডান হাতি স্ক্রু নিয়ম, এটা দিয়ে ক্রস গুণফলের দিক নির্ণয় করা যায়। দুই হচ্ছে রাইট হ্যান্ড থাম্বস রুল। আপাতত আমাদের এই দুইটা রুলস শিখলেই হবে। ডান হাতের বৃদ্ধাঙ্গুল রুলস, এটা দিয়ে একটা আমরা ক্রস গুণফলের দিক বের করতে পারি। আবার ডান হাতি স্ক্রু নিয়ম দিয়েও আমরা ক্রস গুণফলের দিক বের করতে পারি। চলো দিক বের করাটা একটু শিখি।
প্রথমত এই মনে করো এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, আচ্ছা আরেকটা ভেক্টর, এই ভেক্টরটার নাম আমি দিলাম এ ভেক্টর, এটার নাম আমি দিলাম বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। আমি বললাম এ ক্রস বি এর মান কত, তুমি খুব সহজেই বলতে পারবা এ বি সাইন থিটা। কিন্তু আমি বললাম এই যে এ বি সাইন থিটা এটা দিক কোন দিকে, তার মানে এই ইটা ক্যাপটা কোন দিক নির্দেশ করছে, এই দিক বের করার জন্য আমাদের এই রুলস গুলো জানতে হবে। এই রুলস গুলো খুবই সহজ, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। প্রথমত রাইট হ্যান্ড থাম্ব রুল শিখাচ্ছি। প্রথমে তুমি তোমার ডান হাতটা হাতে নাও, ডান হাতটা হাতে নাও, এই যে ডান হাত, সবাই ডান হাত তুলো, ফ্রি করো ডান হাত। ডান হাত ফ্রি করার পর এখানে কি বলছে এ ক্রস বি, তার মানে তুমি ডান হাতটাকে মুষ্টিবদ্ধ করবা, এই যে এভাবে মুষ্টিবদ্ধ করবা, মুষ্টিবদ্ধ করো, এরকম মুষ্টিবদ্ধ করা শিখো, এই যে এমনি মুষ্টিবদ্ধ, এই যে এমনি মুষ্টিবদ্ধ করবা, এমনি বৃদ্ধাঙ্গুলটা এমনি উপরের দিকে উঠায়া এমনি মুষ্টিবদ্ধ করো, মুষ্টিবদ্ধ করবা, মুষ্টিবদ্ধ করবা এ থেকে বি এর দিকে, কারণ বলছে এ ক্রস বি, বলছে কি এ ক্রস বি, তাহলে এ থেকে বি এর দিকে ডান হাতটা মুট করব। এই যে ডান হাতটা এখানে বসাইলাম, এবার এ থেকে বি এর দিকে এভাবে মুষ্টিবদ্ধ করলাম। দেখো তো বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে, বৃদ্ধাঙ্গুলিটা ঠিক তোমার মুখের দিকে, তোমার দিক বরাবর, তাহলে এ ক্রস বি এর ডিরেকশনটা হবে এই যে এইভাবে, এই যে কলমটা যেভাবে আছে এই যে এইভাবে তোমার মুখ বরাবর। তাহলে এ ক্রস বি এর ফলে যে নতুন ভেক্টরটা পাবো সেটা হবে ঠিক এই যে এই বরাবর, মানে এ আর বি যেই তলে আছে সেই তলের লম্ব বরাবর বাহিরের দিকে, কারণ এ ক্রস বি লম্ব বরাবর বাহিরের দিকে। যদি আমি বলতাম তাহলে এ ক্রস বি এর দিক এখানে কোথায় লিখে দিই, এখানে লিখবো এ ক্রস বি, এই ভেক্টরটার দিক, এটা কিন্তু নতুন ভেক্টর হয়ে গেল, এই এ ক্রস বি পুরোটা একটা নতুন ভেক্টর, এর দিক এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে আছে, একটু লিখে নাও, যে তলে আছে সেই তলে লম্ব বরাবর বহির্মুখী। লিখে নাও, তাহলে এ ক্রস বি এর ডিরেকশন হচ্ছে এ আর বি যেই তলে আছে, দেখো এ আর বি এই বোর্ডের মধ্যে আছে তাই না, এই বোর্ডের উপর লম্ব বরাবর তোমার দিকে। তাহলে আমার বলো তো বি ক্রস এর দিকটা কোন দিকে, তোমরাই বলো। আমি যদি বলি বি ক্রস এর ডিরেকশনটা কোন দিকে, এই চিত্র থেকে বলো। বি ক্রস এর মান তো হবে বি এ সাইন থিটা, মান তো বের করতে পারবো, দিক কোন দিকে। তাহলে যে ডান হাতটা মুষ্টিবদ্ধ করব বি থেকে এ এর দিকে। দেখো ভাইয়া তুমি যদি এ এর উপরে বসায়া এভাবে মুষ্টিবদ্ধ করো, এটা বোঝাচ্ছে এ থেকে বি এর দিকে তুমি মুষ্টিবদ্ধ করছো, দেখো। বাট আমার এখন বি ক্রস এ বলছে, তাহলে বি থেকে এ এর দিকে যেভাবে, এই যে দেখো বি বরাবর বসাইয়া এইভাবে যদি মুষ্টিবদ্ধ করি, যেভাবে দেখো এই যে বি এর থেকে এ এর দিকে মুষ্টিবদ্ধ করলে বৃদ্ধাঙ্গুলিটা ভেতরের দিকে, তাহলে বি ক্রস এ এর দিক হচ্ছে এই বোর্ড বরাবর ভেতরের দিকে, এই বোর্ড বরাবর ভেতরের দিকে হচ্ছে বি ক্রস এ, আর এ ক্রস বি হচ্ছে বহির্মুখী। বুঝছো, দুইটার মান সমান, দুইটার মানই এবি সাইন থিটা, কিন্তু দিক কিন্তু উল্টা, দিক কিন্তু উল্টা, মনে থাকবে। তাহলে ডিরেকশনটা বুঝছি, এটা রাইট হ্যান্ড থাম্ব রুলসটা বুঝলাম। আর ডান হাতে স্ক্রু নিয়ম আমি বুঝাতে পারবো একটা বোতল দিয়ে খুব সহজে। মানে এই হচ্ছে আমাদের হাতে একটা বোতল আছে, এই যে বোতল একটা আছে, এই দেখো বোতলটা ভালো মতো খেয়াল করো, বোতলের মুখ কাটা স্ক্রুর মতো। এই বোতলটাকে এ আর বি এর কেন্দ্রস্থলে এইভাবে বসালাম। এবার তুমি কোনটা বের করতে চাও, এ ক্রস বি না বি ক্রস এ? আমি চাচ্ছি এ ক্রস বি বের করবো। তাহলে এই বোতলের মুখটা এ থেকে বি এর দিকে ঘুরাবা, মানে ওই যে ওইদিকে দেখো, এ থেকে বি মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবো, এই যে এইভাবে ঘুরাও। দেখো বোতলের মুখটা খুলে চলে আসছে, দেখছো? এই যেভাবে যদি ঘুরাচ্ছি, যেভাবে দেখো বোতলের মুখটা খুলে বাইরে চলে আসছে, তাহলে এ ক্রস বি এর ডিরেকশন হচ্ছে বাইরের দিকে। এই বোতলের মুখটাকে একটা স্ক্রু হিসেবে চিন্তা করো, স্ক্রুকে এ থেকে বি এর দিকে ঘুরালে বাইরে খুলে আসবে।
এবার বি ক্রস এ যদি করি তাহলে বোতলের মুখটা বি থেকে এ এর দিকে ঘুরাবো, মানে এই যে এইভাবে যদি ঘুরাও বোতলের মুখটা আরো লাগতেছে, ওদিকে যাচ্ছে লেগে, তাহলে বি ক্রস এর দিক ভিতরের দিকে, এটারে বলে ডান হাতি স্ক্রু নিয়ম। সো ভাইয়া তুমি যেই নিয়মই শিখো, নিয়ম কখনো ব্যাখ্যা আসবে না, কিন্তু নিয়মের মাধ্যমে তোমার এ ক্রস বি এবং বি ক্রস এর দিক চিনতে হবে। তাহলে এ ক্রস বি, বি ক্রস এর দিক কি আমরা বের করতে পারবো? ক্রস গুণফলের দিক, তাহলে ক্রস গুণফলের মান কত? এ বি সাইন থিটা, আর দিক আমরা এইভাবে বের করবো। এ ক্রস বি বললে এ থেকে বি এর দিকে ঘুরবো, আর বি ক্রস এ বললে বি থেকে এ এর দিকে ঘুরবো। ডিরেকশন ড্র করার দরকার নাই, ডিরেকশন বলে দিতে হবে যে এ ক্রস বি এর দিক, চিত্র এরকম দেওয়া থাকবে, তোমার ডিরেকশন বলে দিতে হবে যে এ ক্রস বি এর দিক, এ আর বি যে তলে আছে সেই তলে লম্ব বরাবর, কোন দিকে? বাইরের দিকে না ভেতরের দিকে? বাইরের দিকে। তাহলে এটা কি বলবো? বি ক্রস এ এর দিক হচ্ছে এ আর বি যেই তলে আছে সেই তলের উপর লম্ব বরাবর ভেতরের দিকে। এই দিকটা এইভাবে বলে দিতে হবে, দিক ড্র করার দরকার নাই নাই নাই। ওকে, এই গেল দিক। এবার ক্রস গুণনের বৈশিষ্ট্য, প্রথম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। আচ্ছা, আমরা ডট গুণনের বেলায় দেখছিলাম যে এ ডট বি যেই কথা, বি ডট এ একই কথা, কিন্তু ক্রস গুণনে এটা সম্ভব নয়। ক্রস গুণনের ক্ষেত্রে ইটস নট পসিবল, কারণ অলরেডি বুঝতে পারছো যে এ ক্রস বি এর দিক যেদিকে হবে, বি ক্রস এ, দেখো এটা সমান লিখতে পারবো নাকি পারবো না? সমান তখনই লেখা যায় যখন মান সমান দিকও সমান, কিন্তু এদের মান সমান, এদের মান সমান কিন্তু দিক কি সমান না। এ ক্রস বি এর দিক যদি তোমার মুখের দিকে হয়, বি ক্রস এর দিক হবে তার উল্টা দিকে, এদের মান সমান কিন্তু দিক তো সমান না। দিক যদি সমান না হয়, দিক যদি বিপরীত হয়, তখন সামনে একটা মাইনাস দিতে হয়, বুঝছো? তাহলে এটা কি বিনিময় সূত্র মেনে চলতেছে? বিনিময় সূত্র মানে জায়গা বিনিময় করবে। দেখো এরা জায়গা বিনিময় করছে, কিন্তু সামনে একটা মাইনাস দিলে সমান হয়, তাছাড়া সমান হচ্ছে না। তার মানে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। বিনিময় সূত্র মেনে চললে আমরা এইভাবে লিখতাম, এ ক্রস বি সমান বি ক্রস এ, এটা লিখতে পারতাম, বাট এটা কি লেখা যাবে না? ইট ইজ রং, ইটস রং, এটা লেখা যাবে না। তাহলে এই ক্রস গুণন বিনিময় সূত্র মানে না, কারণ এটার মান সমান হলেও এটার দিক যেদিকে, এটার দিক তার উল্টা দিকে, তাহলে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। এটা উল্টা দিক বিধায় এটা মাইনাস দিয়ে সমান করতে হবে। ওকে, আচ্ছা, এটা হলো ক্রস গুণনের বৈশিষ্ট্য। এবার আমরা একক ভেক্টরের ক্রস গুণন দেখাবো। এই যে একক ভেক্টরে এখানে টাইটেল লেখা আছে আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস এ সমান 0। এখানে একটু ভুল আছে, শূন্যের নিচে এরকম শূন্য ভেক্টর দিতে হয়, কারণ শূন্য নামক একটা ভেক্টর আছে। আমরা জানি ক্রস গুণনে আমরা ভেক্টর রাশি পাই, এখানে একটা ভেক্টর দিতে হয়। তো আমরা এটা একটু প্রমাণ করে দেখাই। ভাই আই ক্রস আই করো। মনে আছে আই ডট আই কি ছিল? আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে সমান ছিল 1, কিন্তু ক্রস গুণনে কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। কেমনে দেখি চলো, ক্রস গুণনে 0 হয়ে গেছে কেমনে? ক্রস গুণন কি দেখি তো, আই ক্রস আই, সূত্র কি? আই এর মান মানে 1, এই আই এর মান মানে 1 সাইন থিটা। ভাইয়া আই আর আই এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আই মানে কোন অক্ষ? এক্স অক্ষ, আবার পরের আইটাও কি এক্স অক্ষ, মধ্যবর্তী কোণ 0, তাহলে 0 ডিগ্রি বসাবো। আর এটা একটা দিক আছে, এই কারণে মনে করো একটা দিক এখানে বসাই দিলাম ইটা ক্যাপ। সাইন 0 মান 0, 0 দিক আছে, 0 দিক থাকলে এবার 0 নিচে এভাবে দিতে হয়, মানে এটা শূন্য ভেক্টর বোঝায়। তাহলে আই ক্রস আই মানে হচ্ছে শূন্য ভেক্টর, অর্থাৎ যার মান 0, দিক অনির্দিষ্ট। মোট কথা মান 0, আই ক্রস আই এর মান কত? 0। ঠিক একইভাবে লেখা যায় জে ক্রস জে, যেহেতু মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে সাইন 0 মান 0 মানে এটার মানও 0। ঠিক একইভাবে লেখা যায় কে ক্রস কে, এটার ভ্যালু কত হয়? 0।
মনে থাকবে? তাহলে সমজাতীয় একই দিকে ক্রিয়াশীল দুইটা ভেক্টরের ক্রস গুণনের মান কিন্তু 0, কারণ সাইন থিটা সাইন 0 মানে 0। এবার আমরা আরেকটা জিনিস দেখব যে ডট গুণনে আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা ছিল আই ডট জে, জে ডট কে বা কে ডট আই, এই ভ্যালুটা ছিল 0। ক্রস গুণনেও কি সেম হবে? দেখি চলো। ক্রস গুণনে এই ভ্যালুটা 0 হবে না, কত হবে সেটা বোঝার জন্য সবাই এই চিত্র দিকে তাকাও। এইভাবে একটা গোল চিহ্ন দিবা, এবার এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এভাবে অ্যারো চিহ্ন দিবা। এটা লিখবা আই ক্যাপ, এটা লিখবা জে ক্যাপ, এটা লিখবা কে ক্যাপ, এভাবে লিখলা। এবার দেখো কত মজা, আই ক্রস জে যদি বলে, দেখো আই ক্রস জে, তার মানে তুমি আই থেকে জে এর দিকে ঘুরবা, আই থেকে জে এর দিকে ঘুরবা, ঘোরার পর একই দিকে তুমি কাকে পাচ্ছ? কে কে পাচ্ছ। দেখো আই ক্রস জে, এরপরে তুমি কাকে পাচ্ছ? কে, যেহেতু একই দিকে আছে তাহলে কে ক্যাপ, শেষ। তাহলে আই ক্রস জে মানে কি ভাইয়া? কে ক্যাপ। এবার বলবে ভাইয়া জে ক্রস কে সমান কি হবে? এই যে জে ক্রস কে, এগুলো কিন্তু মুখস্থ করার কিছু না। জে ক্রস কে কি করব? জে থেকে কে এর দিকে ঘুরবো, জে থেকে কে এর দিকে ঘুরবো, তুমি একই দিকে কাকে পাচ্ছ? আই কে পাচ্ছ, তাহলে জে ক্রস কে মানে আই। এবার যদি আমি বলি কে ক্রস আই সমান কত হবে? কে ক্রস আই সমান কত হবে? যে কে ক্রস আই, কে থেকে আই এর দিকে ঘুরবো, ঘোরার পর কাকে পাবো আমরা? জে কে, একই দিকে পাচ্ছি, তাহলে জে ক্যাপ। ওকে, ডান। এবার যদি একটু উল্টা পাল্টা করার চেষ্টা করো, আমি বললাম তোমাকে কে ক্রস জে, তোমাকে আমি বললাম কি ভাইয়া কে ক্রস জে করো, কে ক্রস জে, তুমি কি করবা? কে থেকে জে এর দিকে ঘুরবা। দেখো কে থেকে জে এর দিকে ঘোরার পথে তুমি উল্টা দিক থেকে আই কে পাচ্ছ। এই যে কে ক্রস জে, তুমি উল্টা দিক থেকে কাকে পাচ্ছ? আই কে। যেহেতু আই কে তুমি উল্টা দিক থেকে পাচ্ছ, তাহলে মাইনাসের আই। একইভাবে আমি যদি বলি আই ক্রস কে, দেখো আই ক্রস কে কি করবা? আই থেকে কে এর দিকে ঘুরবা, তুমি উল্টা দিক থেকে জে কে পাচ্ছ, তাহলে মাইনাসের জে ক্যাপ। এবার তোমাকে পেঁচানোর জন্য লিখে দিল এরকম যে মাইনাস জে ক্রস আই, কোনো সমস্যা নাই, তোমার মাইনাসের কথা ভুলে যাও, তুমি মাইনাসের কথা ভুলে গিয়ে জে ক্রস আই করো। দেখো তো জে ক্রস আই করলে আমরা উল্টা দিক থেকে কে কে পাবো, উল্টা দিক থেকে কে পাওয়া মানে কি? মাইনাসের কে। এখানে একটা আগে থেকে মাইনাস ছিল, এই যে মাইনাস, আগের মাইনাসটা, আর এই দুইটার গুণফল হচ্ছে মাইনাসের কে ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস কে ক্যাপ, এটাই হলো মাইনাস জে ক্রস আই। বুঝলা? পারবা? একই দিকে ঘুরলে তাহলে তোমার পজিটিভ, উল্টা দিক দিয়ে ঘুরলে পাবা কি ভাইয়া? নেগেটিভ। সিম্পল হিসাব। ডান। কে বলতেছে এক, কোনটা এক? আই ডট ডট গুণন একই জাতি হলে এক, ডট গুণন লম্ব হলে 0, এটা গত ক্লাসে পড়াইছি না? দুইটা ভেক্টর লম্ব হলে 0, ডট গুণন 0। আর ক্রস গুণন ভাই একই জাতি হলে 0, আর ভিন্ন জাতি হলে ভিন্ন ভিন্ন মান পাবো। এবং এই ভিন্ন ভিন্ন মান কেমনে বের করতে হয় সেটা আমি চিত্র দিয়ে কিন্তু দেখাই দিছি। আলহামদুলিল্লাহ। এইভাবে চিত্রটা এঁকে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এরপরে খালি ঘুরবা, দুইটার ক্রস দিলে তৃতীয়টা, একই দিক থেকে প্লাস, ভিন্ন দিক থেকে গেলে পারলে মাইনাস, শেষ। এবার আমরা এ আর বি এর ক্রস গুণন দেখাবো। এগুলো তো গেলে একক ভেক্টরের ক্রস। এবার দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে, এদের ক্রস কেমনে বের করবা? দেখো এ ভেক্টর দেওয়া আছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা একটা ভেক্টর দেওয়া আছে। বি ভেক্টর দেওয়া আছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এবার এদের ক্রস গুণন বের করতে বললাম।
তোমাদেরকে প্রমাণটা দেখাচ্ছি না, তোমরা আমার কথা ট্রাস্ট করে নাও, প্রমাণ করতে চাইলে করতে পারো, সমস্যা নাই। এদের ক্রস গুণন যদি করো, যারা ম্যাথমেটিক্স পড়া শুরু করছো তারা পারবা এটা। এদের ক্রস গুণন মানে হচ্ছে এদের নির্ণায়ক, নির্ণায়ক ক্রস গুণন হবে নির্ণায়ক। দেখো নির্ণায়ক কেমনে করে, আমরা ডট গুণনের বেলায় আই এর সাথে আই কে ডট দিছিলাম, একটু মনে করে দেখো। এদেরকে যদি আমরা ডট করতাম, ডট গুণন করতাম, তাহলে আমরা কি পাইতাম? ডট গুণন করলে এ ডট বি সমান পাইতাম, গত ক্লাসে দেখাইছি, আই এর সাথে আই ডট, তার মানে এ এক্স বি এক্স প্লাস এ এক্স বি এক্স প্লাস জে এর সাথে জে ডট এ ওয়াই বি ওয়াই এবং এ জেড বি জেড, এটা পাইতাম আমরা ডট গুণনে। বাট ক্রস গুণনে কি এটা পাবো? না। আবার বুঝো, ডট গুণন মানে এবি কস থিটা, ঠিক আছে, আবার এটাও যদি ভেক্টর দেওয়া থাকে। বাট ক্রস গুণনে কি আমরা এরকম পাবো? না। ক্রস গুণনে কি পাবো? আচ্ছা, ক্রস গুণনে কি পাবো? সিজুকা ইসলাম বলেছে শেষেরটা আরেকবার। আচ্ছা, এই শেষেরটা আবার বুঝো। জে ক্রস আই মানে কি বলো? এটা মাইনাস জে ক্রস আই দিছে, তুমি ভাবো জে ক্রস আই, জে ক্রস আই মানে মাইনাসের কে, এই যে মাইনাসের কে, সামনে একটা মাইনাস আছে না, তাহলে এক্সট্রা মাইনাস দ্বারা এটার গুণ দাও, মাইনাসে মাইনাসে প্লাসের কে, এটাই। ওকে, তো যেখানে ছিলাম আমরা, যে ডট গুণনের ফলাফল কি হয় দুইটা ভেক্টরে সেটা আমরা জানি। ক্রস গুণনের ফলাফল কি হবে সেটা একটু দেখাই। নির্ণায়ক কি পড়েছো তোমরা ম্যাথমেটিক্সে? নির্ণায়কে আছে এটা, দুইটা ভেক্টরের ক্রস গুণফলটা হয় এদের প্রত্যেকের চলক কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই যেখানে লিখে দিবা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সবার উপরে। এবার এ ভেক্টর মানে সামনে যেটা ভেক্টর ওটা শুরু কি দিয়ে এক্স, এরপরে এ ওয়াই এ জেড, এখানে আই ক্যাপের সহগ জে ক্যাপের সহগ কে ক্যাপের সহগ। ঠিক একইভাবে পরের ভেক্টরটার আই ক্যাপের সহগ জে ক্যাপের সহগ কে ক্যাপের সহগ। এটাই হলো এ ক্রস বি ভেক্টর নির্ণয় সূত্র। এখন এটা কেমনে করে, এটার নিয়ম হচ্ছে মনে মনে করবা, মনে মনে এই আই ক্যাপ প্লাস এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাস প্লাস, তাহলে মনে মনে ফার্স্টে প্লাসের আই ক্যাপ বসবে, মানে এই আই ক্যাপটা বসাও এখানে, যে আই ক্যাপটা বসাইলাম, বসানোর পর আই ক্যাপ যে সারিতে আছে এবং যে কলামে আছে ওটা বাদ হয়ে যাবে। দেখো আই ক্যাপ, এই আই ক্যাপ এই সারিতে আছে বাদ, এই কলামে আছে বাদ, সারি কলাম বাদ, তাহলে উপরে নিচে গুণ দিবা, মাইনাস করে উপর নিচে গুণ দিবা, তাহলে আই ক্যাপ যেই সারি আছে ওই সারি কলাম বাদ, তাহলে বাইচা থাকে এই চারজন, এই যে এই চারজন। এবার এ ওয়াই বি জেড মানে এই যে উপরে আগে গুণ দিব, এই যে এই পাশ থেকে গুণ দিব অলওয়েজ এ ওয়াই বি জেড, তারপরে এ জেড এর সাথে বি ওয়াই গুণ দিলে এ জেড বি ওয়াই, তাহলে কি হবে এ ওয়াই বি জেড। ওকে, এ ওয়াই এর সাথে এটা গুণ দিব, এরপর নির্ণায়কের সূত্রের একটা মাইনাস দিতে হয়, এটা মাইনাস নির্ণায়কের, তারপরে এই দুইটার গুণ এ জেড বি ওয়াই মানে কোনাকুনি গুণ এ জেড বি ওয়াই, শেষ, এটুকু ডান। এরপর এটা গেল প্লাসের আই ক্যাপ, এরপরে কি মাইনাসের জে ক্যাপ, এই যে মাইনাসের জে ক্যাপ দিবা, মাইনাসের জে ক্যাপ দেওয়ার পর জে ক্যাপটা যেই কলাম এবং সারিতে আছে তারা বাদ, তার মানে এই কলাম আর এই সারি বাদ, তাহলে বাইচা রইল কয়টা 1 2 3 4, তাহলে এই কোনাকুনি গুণ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, বুঝছো? কোনাকুনি গুণ দাও, কি হবে এ এক্স বি জেড, এরপর নির্ণায়কের মাইনাস এ জেড বি এক্স, এ জেড বি এক্স, শেষ, মাইনাসে জে ক্যাপের কাজ শেষ, মানে এটার কাজ শেষ। এবং লাস্ট এটা কি প্লাসের কে ক্যাপ, প্লাসের কে ক্যাপ। ওকে, আবারও কে ক্যাপ যেই কলামে আছে এবং যেই সারিতে আছে এটা বাদ, তাহলে এই চারজন, তাহলে চারজনের কোনাকুনি গুণ এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, তাহলে কি এ এক্স বি ওয়াই মাইনাস
এই যে ax by মাইনাস ay bx সেটাই হচ্ছে আমাদের ক্রস গুণনের ফলে নতুন প্রাপ্ত ভেক্টর। এটাকে বলে নির্ণায়কের বিস্তৃতি। কি বলে? ম্যাথমেটিক্সের ভাষায় এটাকে বলে নির্ণায়কের বিস্তৃতি। ম্যাথমেটিক্সের ভাষায় এটাকে কি বলে? নির্ণায়কের বিস্তৃতি বলে। ওকে, আমরা ডট গুণনে কেমনে বের করে? খুবই সোজা, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। বাট ক্রস গুণনের বেলায় নির্ণায়ক করতে হবে প্লাস মাইনাস প্লাস, এরপরে প্লাস আই ক্যাপ, এই কলাম এই সারি বাদ, এই কোনাকুনি গুণ কোনাকুনি গুণ, জে ক্যাপ কলাম সারি বাদ কোনাকুনি গুণ কোনাকুনি গুণ, কে ক্যাপ কলাম সারি বাদ কোনাকুনি গুণ কোনাকুনি গুণ, শেষ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি নির্ণায়কের বিস্তৃতির মাধ্যমে নতুন একটা ভেক্টর। সো যারা যারা বুঝো নাই তারা ম্যাথে খেয়াল করবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাওয়া। চলো তোমাদেরকে একটা ম্যাথ করাই, একটা ম্যাথ দেখালে তোমার কাছে একদম ক্লিয়ার হবে। আচ্ছা, ম্যাথ করানোর আগে তোমাকে আমি আগে এই জিনিসটা বুঝাই, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে লম্ব একক ভেক্টর, এরপরে ম্যাথ করাই। লম্ব একক ভেক্টর, ভাইয়া আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে একক ভেক্টর অনেকবার পড়িয়েছি, যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে লম্ব মানে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে হচ্ছে একটা ভেক্টর এ ভেক্টর, এটা হচ্ছে আরেকটা ভেক্টর বি ভেক্টর। আমি বললাম এই দুটি ভেক্টরের লম্ব একক ভেক্টর বের করো। প্রশ্ন হচ্ছে এ ও বি এর লম্ব একক ভেক্টর কত হবে? প্রশ্নটা ভালো মতো বুঝো। লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর বের করার জন্য আমার আগে এমন একটা ভেক্টর বের করতে হবে যে ভেক্টরটা এ আর বি এর সাথে লম্ব, তারপর তার একক ভেক্টর বের করব। এখন তোমরা অলরেডি জানো এ আর বি এর সাথে লম্ব এমন একটা ভেক্টর, একক ভেক্টর না, এ আর বি এর সাথে লম্ব, এ এবং বি উভয়ের সাথে লম্ব এমন একটা ভেক্টর হচ্ছে এ ক্রস বি, তাই না? তাহলে দুইটা ভেক্টর দিয়ে দিলে আমরা তাদের উপর লম্ব, দেখো এ ক্রস বি মানে এই যে এটা, যেটা এ আর বি উভয়ের উপর লম্ব, অথবা বি ক্রস এও বলতে পারো। তাহলে আমরা যদি এ ক্রস বি ভেক্টরটা বের করি, এটা একটা ভেক্টর, এটা কিন্তু একক ভেক্টর না, এবার এই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করি, তাইলে আমরা এ আর বি এর লম্ব একক ভেক্টর পাবো। তাহলে আমরা কি পাবো? এ এবং বি এর লম্ব একক ভেক্টর পাবো। আবার বুঝো, আমরা যদি এ ক্রস বি বের করি, এটা হলো এ এবং বি দুইটা ভেক্টরের উপরই লম্ব। এই যে এ ক্রস বি মানে হচ্ছে এই যে এটা, এই কলমটা, এই কলম ভেক্টর, মানে কলম ভেক্টরটা কি এ আর বি উভয়ের উপর লম্ব না? হ্যাঁ, লম্ব। এবার এইটার এই যে এই কলম ভেক্টরটার যদি একক ভেক্টর বের করি, তাহলে আমাদের অ্যান্সার ডান, কারণ অ্যান্সারে চাইছে লম্ব একক ভেক্টর। তাহলে আমরা আগে লম্ব ভেক্টর বের করব, তারপর তার একক ভেক্টর বের করব। তো চলো একটা অঙ্ক দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা। আমাদের বলছে এ ভেক্টর সমান মাইনাস আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বি ভেক্টর সমান হচ্ছে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। এবার প্রশ্ন হলো এ আর বি এর লম্ব ও সমান্তরাল একক ভেক্টর বের করো। এ ও বি এর সমান্তরাল ও লম্ব একক ভেক্টর বের করো। প্রশ্নটা আগে লিখে ফেলো। দুইটা ভেক্টর দিয়ে বললো এ আর বি এর সমান্তরাল এবং লম্ব একক ভেক্টর। বা সমান্তরাল একক ভেক্টর কি সেটা তোমরা অলরেডি জানো। সমান্তরাল একক ভেক্টর কোনটা? সমান্তরাল একক ভেক্টর এবং লম্ব একক ভেক্টর চাইছে। তাহলে সমান্তরাল একক ভেক্টর হচ্ছে এ প্লাস বি, আগে বের করব। এ আর বি এর সমান্তরাল ভেক্টর হচ্ছে এ প্লাস বি। প্লাস করো, এই দুইটা যোগ করো, মাইনাস আই প্লাস 3i কত হবে? প্লাসের 2i, দুইটা যোগ করতেছি, মাইনাস 2 মাইনাস জে, তার মাইনাস 3j যোগ করো, মাইনাস 3 প্লাস কে মাইনাস 2k,
এটা হলো এ আর বি এর সমান্তরাল ভেক্টর, এটা কিন্তু একক ভেক্টর না, সমান্তরাল ভেক্টর। এ এবং বি এর সমান্তরাল ভেক্টর, এই ভেক্টরকে এটার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পেয়ে যাব। সুতরাং এই একক ভেক্টরটার নাম দিলাম আমি আর ক্যাপ। একক ভেক্টর হবে কোনো ভেক্টরকে, এই যে কোনো ভেক্টরকে, হ্যাঁ মোট ভেক্টরটা কত এ প্লাস বি, তার মান দ্বারা ভাগ করতে হবে। এই যে মান হচ্ছে এ প্লাস বি এর মান। আমরা বারবার বলেছি একক ভেক্টর মানে ডিরেকশনাল ভেক্টর, এটা একক ভেক্টর দিক প্রকাশ করে, এটা পজিটিভ দিকও প্রকাশ করতে পারে, উল্টা দিকও প্রকাশ করতে পারে। এই কারণে এই একক ভেক্টর বের করার সময় সামনে প্লাস মাইনাস দেওয়া উচিত। তাহলে এখানে প্লাস মাইনাস এ প্লাস বি কত, এই যে এটা 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, আর এ প্লাস বি ভেক্টরের মান কত হবে রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 4 4 8 8 আর 9 কত হয় 17। তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ 17, মানে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এবং এটাই হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। তো সমান্তরাল একক ভেক্টর বললে আমরা ভেক্টর দুইটাকে যোগ করব, যোগ করার পর যে নতুন ভেক্টরটা পাবো, এই যে a প্লাস বি, এটা কিন্তু নতুন ভেক্টর। এই নতুন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই আমরা সমান্তরাল একক ভেক্টর পাবো। এবার আমাদের চাইছে লম্ব একক ভেক্টর, এগুলো আমি গত ক্লাসে করাইছি। যদি আমাদের মূল টার্গেট হচ্ছে এই লম্ব একক ভেক্টর বের করা। এ আর বি যেই সমতলে আছে তার উপর লম্ব একক ভেক্টর বের করা। লম্ব একক ভেক্টর, সো লম্ব একক ভেক্টর কেমনে পাবো ভাইয়া? একক ভেক্টর বের করতে হলে আমার আগে এদের লম্ব ভেক্টর বের করতে হবে। সো ভাইয়া এদের লম্ব ভেক্টর কোনটা? আমরা সবাই জানি এ এবং বি, এই দুইটা ভেক্টরের উপরেই লম্ব একটা ভেক্টর হচ্ছে এ ক্রস বি। এদের লম্ব ভেক্টর হচ্ছে এ ক্রস বি। তাহলে আমরা আগে এ ক্রস বি বের করি। কেমনে জানি বের করে? যেভাবে, এবার নির্ণায়ক দিয়ে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবার এখানে আই ক্যাপের সহগ কত? -1, যে -1, আগে এ ছিল এ। জে ক্যাপের সহগ কত? -2। কে ক্যাপের সহগ কত? -3। আবার বি ভেক্টরে আই ক্যাপের সহগ কত? 3। জে ক্যাপের সহগ কত? -1। কে ক্যাপের সহগ কত? +1। এবার এটাকে বিস্তৃতি করব। মনে মনে রাখবা, বিস্তৃতি করার সময় তোমরা তো নতুন, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মনে মনে। এবার বিস্তৃতি করো। তাহলে ফার্স্টে আই ক্যাপ, দেখো ভালো মতো বুঝো, আই ক্যাপ যেই কলামে আছে এবং যেই সারিতে আছে ওটা বাদ। এই যে এই কলাম, এই সারি বাদ, এই 4টা নাম্বার থাকে, তাহলে উপর নিচে গুণ। -2 × 1 কত হয় বলো তো? -2 এর সাথে 1 গুণ দিলে কত হয়? -2। এরপরে কোনো দিকে না তাকিয়ে এখানে একটা নির্ণায়কের মাইনাস দিবা, এটাকে বলে নির্ণায়কের সূত্রের মাইনাস। এবার এটা গুণ, দেখো তো এটা আর এটা যদি গুণ দাও, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 1 = 3। তাহলে এখানে প্লাসের 3 মানে প্লাসের 3 মানে প্লাসের 3, এইভাবে লিখে দিলাম, শেষ। এরপরে মাইনাসের জে ক্যাপ, এই যে মাইনাসের জে ক্যাপ। এবারে জে ক্যাপ যেই কলাম এবং সারিতে আছে তারা বাদ, যে এই সারি কলাম, এই সারি বাদ। তাহলে এই 4টা ভ্যালু থাকে। -1 × 1 কত হয়? -1 × 1 জে ক্যাপ, -1 × 1 মানে -1। এরপর নির্ণায়কের মাইনাস দিব। এরপর দেখো -3 আর 3 থাকে, -3 আর 3 গুণ দিলে হয় -9। কত হয়? -9। এই যে 3 × 3 = 9, -9। তাহলে এখানে একটা -9 বসাইতে হবে। বলো তো ভাই, আমি যদি -9 বসাই, -9 আবার সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে +9 বসবে এখানে আলটিমেটলি। আবার দেখো -3 × 3, তাহলে -9। এখানে একটা মাইনাস আগে থেকেই ছিল, তাহলে -9 মানে কি? +9। এবার প্লাসের কে ক্যাপ, এই কলাম এই সারি বাদ। তাহলে -1 × -1
মাইনাসে মাইনাসে প্লাস, এক একে এক। এরপর নির্ণায়কের মাইনাস, ওকে, -2 × 3 -6, এই যে 3 দুগুণে 6, মাইনাসের 6, এখানে একটা মাইনাস আছে, তারপরে যদি মাইনাসের 6 বসাও, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস এর 6। সব একেবারে করলাম, এবার দেখি কত হয়। -2 -3 কত হয়, -5, -5 i ক্যাপ। 9 থেকে 1 গেলে থাকে কত, 8, -8 j ক্যাপ। 6 রেখে 7 প্লাস 7 k ক্যাপ। এই যে নতুন ভেক্টরটা, এটাকেই বলছি আমরা a ক্রস b ভেক্টর। আমাদের অ্যান্সার কিন্তু এখনো শেষ হয়নি। এই a ক্রস b ভেক্টরটাই হলো a আর b এই উভয়ের উপর লম্ব ভেক্টর। কিন্তু আমার কাছে লম্ব ভেক্টর চাইনি, আমার কাছে চেয়েছে লম্ব একক ভেক্টর। সুতরাং লম্ব একক ভেক্টরকে আমরা ইটা ক্যাপ দ্বারা প্রকাশ করব। এটা উপরে নিচে দুই দিকেই হইতে পারে, বহির্মুখী ভেতরের দিকে দুই দিকেই হতে পারে, এখানে প্লাস মাইনাস। এই যে ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করব। ভেক্টর হচ্ছে a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান। তাহলে এই যে জিনিসটা পাইলা, এটারই বলে লম্ব একক ভেক্টর। তাহলে প্লাস মাইনাস a ক্রস b কত, -5i ক্যাপ -8j ক্যাপ প্লাস 7k ক্যাপ। এটার মান কত, √5 এর স্কয়ার -8 স্কয়ার প্লাস 7 স্কয়ার। ক্যালকুলেট করে যা পাবা ওইটি হবে অ্যান্সার। শেষ। এই গেল লম্ব একক ভেক্টর। মনে থাকবে সবার? পারবা? সোজা জিনিস। বুঝছো? এটা খালি আমি আগে বুঝতাম, মানে হচ্ছে আমি যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম তখন আমার কাছে প্যাচ লাগতো সমান্তরাল একক ভেক্টর, লম্ব একক ভেক্টর। এই কারণে আমি সমান্তরাল একটা করায় দিছি। যদি বলে এ আর বি যেই তলে আছে তার সমান্তরাল একক ভেক্টর বের করো, তাহলে যোগ করে যোগফলের মান দ্বারা ভাগ করবা, শেষ। আর লম্ব একক ভেক্টর বলে ক্রস গুণন দিয়ে যা পাবা সেটাকে তার মান দ্বারা ভাগ করবা। এটা হলো লম্ব একক ভেক্টর, শেষ। সোজা জিনিস তো। এরপরে আসি। আচ্ছা দেখো, এখানে একটা টাইটেল লেখা আছে, এটা আমি বুঝাবো। এ ক্রস বি শূন্য হলে আর এ আর বি নাল না হলে মানে এরা যদি শূন্য না হয়, এই লাইনটা তোমার বোঝার দরকারই নেই। এ ও বি সমান্তরাল, এটা মনে রাখবা। দুইটা ভেক্টরের ক্রস গুণন শূন্য হলে ভেক্টর দ্বয় সমান্তরাল হয়, এটা আমরা দেখো। আচ্ছা ডট গুণনে কি শিখছিলাম বলো তো? মনে করে দেখো, এ ডট বি শূন্য হলে কি হয়? শূন্য হলে এই শর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। এ ও বি পরস্পর কি ভাইয়া? লম্ব। মনে রাখতে হবে পরস্পর লম্ব। ডট গুণন শূন্য হলে ভেক্টর দ্বয় লম্ব হয়, কারণ মধ্যবর্তী কোণ 90 হলেই cos 90 এর মান 0 লম্ব। তাহলে ভাইয়া ক্রস গুণন শূন্য হলে ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। ক্রস গুণন যদি শূন্য হয়, এ ক্রস বি কখন শূন্য হয় বলো তো? এ ক্রস বি মানে এ বি সাইন থিটা ইটা ক্যাপ। থিটার মান যদি 0 হয়, থিটা যদি 0 হয় তাহলে 0 ইন্টু ইটা ক্যাপ, মানে মান কত? 0। তাহলে এ ক্রস বি কখন শূন্য ভাইয়া? 0 ইন্টু ইটা ক্যাপকে 0 লেখা যায়, সমস্যা নেই, শূন্য ভেক্টর লেখা যায়। তাহলে এ ক্রস বি শূন্য মানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। সুতরাং থিটা হচ্ছে 0 ডিগ্রি। আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে কি? সুতরাং ভেক্টর দ্বয় সমান্তরাল। ভেক্টর দ্বয় সমান্তরাল। ভেক্টর দ্বয় কি হবে? সমান্তরাল। মনে থাকবে? তাহলে দুইটা ভেক্টর লম্ব হবার শর্ত কি? চট করে বলে ফেলবা, ডট গুণন শূন্য। আর দুইটা ভেক্টর সমান্তরাল হবার শর্ত কি? চট করে বলে ফেলবা, ক্রস গুণন শূন্য।
তাহলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, চলো একটা অঙ্ক দেখি, মজার অঙ্ক। এ ভেক্টর আর বি ভেক্টর, দুইটা ভেক্টর দিয়ে দিচ্ছে। এই যে দেখো, এ ভেক্টর বলছে এইটা আর বি ভেক্টর বলছে এইটা। বলছে পি এর মান কত হলে ভেক্টরদ্বয় সমান্তরাল হবে। আর তুমি অলরেডি জানো সমান্তরালের শর্ত কি, বলো সমান্তরালের শর্ত কি? সমান্তরাল হবার শর্ত হচ্ছে, যেহেতু সমান্তরাল বলে দিছে, সুতরাং এদের ক্রস গুণফল কত হবে? শূন্য। এদের ক্রস গুণফল বের করো। ক্রস গুণফল জানি কেমনে বের করে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এখানে আই ক্যাপের সহগ হচ্ছে 1, এই যে এই ভেক্টরে। এটা জে ক্যাপের সহগ হচ্ছে -5, কে ক্যাপের সহগ হচ্ছে 2। এখানে আই ক্যাপের সহগ হচ্ছে পি, জে ক্যাপের সহগ -10, কে ক্যাপের সহগ হচ্ছে 4। এবার বিস্তৃতি করো, আই ক্যাপ, আই ক্যাপে যেই কলাম সারি আছে বাদ, তাহলে -4 5 20, মাইনাসের 20। এরপর নির্ণায়কের মাইনাস, 10 দুগুণে 20, মাইনাসের 20। দেখো এটা -10, তাহলে মাইনাসের 20, -20 এখানে বসালে মাইনাসে মাইনাসে প্লাসের 20 হবে। আই ক্যাপ শেষ। এরপর মাইনাস জে ক্যাপ, প্যাটার্ন হচ্ছে প্লাস মাইনাস প্লাস, এটা মনে মনে প্লাস মাইনাস প্লাস। মাইনাস জে ক্যাপ, এই কলাম এই সারি বাদ, 4 একে কত হয় 4, মিলাও। এরপর নির্ণায়কের মাইনাস দিতে হবে, 2 ইন্টু পি মানে 2p, 2p জে ক্যাপ শেষ, প্লাস কে ক্যাপ, কে ক্যাপ এই কলাম এই সারি বাদ, 10 একে 10, মাইনাসের 10, মাইনাসের 10, নির্ণায়কের মাইনাস 5 ইন্টু পি, এই যে মাইনাসের 5 ইন্টু পি, মাইনাসের 5p। এখানে মাইনাসের 5p বসালে মাইনাসে মাইনাসে প্লাসের 5p হবে। প্লাস 20 মাইনাসের 20 মানে 0, তাহলে এটা 0 বাদ, 4 মাইনাস, আচ্ছা আমরা লিখতে পারি মাইনাস, মাইনাস দ্বারা ভিতরে গুণ দিয়ে দিলে, এই মাইনাস দ্বারা ভিতরে গুণ দিয়ে দিলে, না মাইনাস ভিতরে না গুণ দিই, এটা হবে -4 মাইনাস 2p জে ক্যাপ, এটার একটু জে ক্যাপটার পিছনে লিখলাম, প্লাস এটারও একটু সাজায় লিখি 5p মাইনাস 10 কে ক্যাপ। এটা আসতেছে তাই না? এখন শর্ত মতে ভেক্টরদ্বয় সমান্তরাল হলে এ ক্রস বি সমান কত হবে? 0 হবে। এইভাবে লিখবা, এটা লেখার পর লিখবা শর্ত মতে এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0। এখন এখানে এ ক্রস বি এটা আসছে, এবার আমরা সহগ সমীকৃত করব। 0 মানে কি জানো? 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, এটা লেখা যায়। তাহলে এবার আমরা সহগ সমীকৃত করব, এই যে উপরেরটা নিচেরটা সহগ সমীকৃত করি, সহগ সমীকৃত করলে ভাইয়া শর্ত মতে এ ক্রস বি কত হইতে হবে? 0। 0 মানে 0 আই ক্যাপ, 0 জে ক্যাপ, 0 কে ক্যাপ, এভাবে লিখতে পারো। এবার বলো এখানে জে ক্যাপের সহগ কত? এটা, আর এখানে জে ক্যাপের সহগ 0। তাহলে সহগ সমীকৃত করে আমরা পাচ্ছি জে ক্যাপের সহগ হচ্ছে -4 মাইনাস 2p, আর এই পাশে জে ক্যাপের সহগ হচ্ছে 0। তাহলে বা মাইনাস দ্বারা গুণ দিয়ে দাও, 4 মাইনাস 2p ইজ ইকুয়াল টু 0, তাই না? 4 ইজ ইকুয়াল টু 2p, সুতরাং p এর মান আসতেছে 2। ঠিক একইভাবে কে ক্যাপের সহগ কত? এটা কে ক্যাপের সহগ কত? 0। তাহলে কে ক্যাপের সহগ থেকে 5p মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে p এর মান আবারও কত আসতেছে? 2ই আসতেছে। তাহলে এখানে যদি p এর মান 2 হয়, তাহলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। শেষ। সেইভাবে আমরা করব যদি সিকিউতে আসে, এমসিকিউতে একটা শর্ট টেকনিক ইউজ করব। সো বুঝছো ভাইয়া? এই সোজা কথা, দুইটা ভেক্টর সমান্তরাল হলে ক্রস গুণফল 0। তাহলে ক্রস গুণফল তুমি যেটা বের করেছো সহগ সমীকৃত অনুযায়ী জে ক্যাপের সহগ কত এটা, এবং ক্রস গুণফল 0 মানে কি? জে ক্যাপের সহগ 0, তো সমান করে পি এর মান পাচ্ছি 2p, পি এর মান 2 পাচ্ছি। ঠিক একইভাবে এখানেও পি এর মান 2। তাহলে পি এর মান 2 হলে দুইটা ভেক্টর সমান্তরাল হবে। পি এর মান কত হলে? 2 হলে। পি এর মান 2 হলে দুটি ভেক্টর সমান্তরাল হচ্ছে। ক্লিয়ার? এবার একটা শর্টকাট টেকনিক লিখো, শর্টকাট এখানে লিখে নাও, এখানে লিখো, এই শর্টকাটটা কাজে লাগবে আমাদের। শর্টকাট
শর্টকাট। সমান্তরাল হলে একটু লিখো, সমান্তরাল হলে দুটি ভেক্টর সমান্তরাল হলে, এটা সিকিউতে ইউজ করা যাবে না, এমসিকিউতে ইউজ করবা। দুটি ভেক্টর সমান্তরাল হলে ax বাই bx সমান ay বাই by সমান az বাই bz হবে। ওকে, মানে সহগগুলোর অনুপাত সমান হবে। এটা দিয়েও আমরা চাইলে p এর মানটা বের করতে পারতাম, এক লাইনে বের করতে পারতাম। দুটি ভেক্টর সমান্তরাল হলে সহগগুলোর অনুপাত সমান হবে। দুইটা ভেক্টর সমান্তরাল হলে সহগগুলোর অনুপাত সমান হবে। করে দেখাই, কোন কালারটা দিয়ে দেখাবো? এই কালারটা দিয়ে করে দেখাই। দেখো এটা একটা সমান্তরাল না, তাহলে সহগগুলোর অনুপাত সমান হবে। বলো এখানে i ক্যাপের সহগ কত? 1, আর ওইটাতে i ক্যাপের সহগ কত? p সমান। এখানে j ক্যাপের সহগ কত? -5, এখানে j ক্যাপের সহগ কত? -10 সমান। এখানে k ক্যাপের সহগ কত? 2, ওইখানে k ক্যাপের সহগ কত? 4। যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করলেই p এর মান পেয়ে যাবা। 1/p 5/10, সুতরাং p সমান হচ্ছে 2, এক লাইন অঙ্ক শেষ। বা 1/p সমান 2/4, তাহলে p সমান হবে 2, p এর মান 2ই আসবে যেভাবেই করো। তাহলে ভাইয়া দুইটা ভেক্টর সমান্তরাল হলে ক্রস গুণন 0। আবার আমরা চাইলে করব কি, সমান্তরাল হলে সহগগুলোর অনুপাত সমান হবে। সহগগুলোর অনুপাত কি হবে? সমান হবে। এই সোজা না ক্রস গুণন? চলো ক্রস গুণনে কিছু অঙ্ক করি। তো প্রথম অঙ্ক লিখো, i ক্রস j ক্রস j i ক্রস k সমান কত? i ক্রস j ক্রস i ক্রস k মানে কত? এই যেভাবে আঁকবা ক্রস গুণনের বেলা, এই যে এটা i, এটা j, এটা k, এভাবে রাখবা। লেখার পর ফার্স্টে কি বলছে? i ক্রস j, তাহলে i থেকে j এর দিকে ঘুরো, কাকে পাচ্ছ? i থেকে j এর দিকে ঘোরার পর তুমি পাচ্ছ k কে, একই দিকে পাচ্ছ। তাহলে i ক্রস j মানে হচ্ছে k, মাঝখানে ক্রস, i ক্রস k। খেয়াল করো, i ক্রস k মানে i থেকে k এর দিকে ঘুরবা, দেখো তুমি উল্টা দিক থেকে j কে পাচ্ছ। তাহলে i ক্রস k মানে উল্টা দিক থেকে j, তাহলে এইটার মানে হচ্ছে মাইনাসের j। এবার এই মাইনাসটাকে সামনে নিয়ে আসো, বা এটা সমান লিখতে পারি, সমান মাইনাসটাকে সামনে নিয়ে k ক্রস j লেখা যাবে। মাইনাসটাকে বাইরে করলাম, মাইনাসটাকে জাস্ট বাইরে নিয়ে আসলাম, সিম্পলি k ক্রস j করি, k ক্রস j। দেখো তো ভাই তুমি বলো, k ক্রস j যদি করো মানে k থেকে j এর দিকে ঘুরলে তুমি উল্টা দিক থেকে i কে পাচ্ছ। উল্টা দিক থেকে i পাওয়া মানে মাইনাসের i, এখানে তো একটা মাইনাস আছেই, সাথে আবার মাইনাসের i পাচ্ছ, মাইনাসে মাইনাসে প্লাসের i, এটা অ্যান্সার হচ্ছে প্লাসের i। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে i ক্যাপ। পারবা? এগুলো এমসিকিউতে আসবে। জিরো কোন বলো? 0 0 বলতেছো ভাই, একটু ধীরে ধীরে করো, এত 0 0 কেন বলো? তোমাদেরকে এত বোঝানোর পরও যদি ভুল করো তাহলে তো সমস্যা। সিঙ্গেল সিঙ্গেল, i ক্রস j মানে হচ্ছে k, i ক্রস k মানে হচ্ছে মাইনাসের j, মাইনাসটাকে সামনে নিলাম, k ক্রস j, তাহলে k ক্রস j মানে মাইনাসের i, মাইনাসের i মাইনাস গুণ করলে প্লাসের i। পরের প্রশ্নে, যে আর কে আয়ত একক ভেক্টর দ্বারা যে তল অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর কোনটা? লম্ব একক ভেক্টর হচ্ছে j ক্রস k, এটা হচ্ছে লম্ব একক ভেক্টর, তাই না? কারণ এই দুইটাই একক ভেক্টর, এদের ক্রস গুণফল হলো লম্ব একক ভেক্টর। i ক্রস j, ওকে, এটার মান বের করতে বলছে। চলো, a ক্রস b মডুলাস এর হোল স্কয়ার, a ডট b মডুলাস এর হোল স্কয়ার।
মডুলাস দ্বারা অনলি মান বোঝায়, তাহলে এ ক্রস বি এর অনলি মান কত, অঙ্কটা করি। সুতরাং এ ক্রস বি এর অনলি মান মানে এ বি সাইন থিটা, এর মানের উপরে কি আছে স্কয়ার, প্লাস এ ডট বি এর মান এ বি কস থিটা, মানের উপরে কি আছে স্কয়ার, এ বি সাইন থিটা স্কয়ার করলে হবে এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার থিটা, এ বি কস থিটা স্কয়ার করলে হবে এ স্কয়ার বি স্কয়ার কস স্কয়ার থিটা। এ স্কয়ার বি স্কয়ার যদি কমন নেই তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, মান হচ্ছে 1, সুতরাং এটা অ্যান্সার হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার, এই হচ্ছে অ্যান্সার। শেষ, সোজা প্রশ্ন তাই না? পরের কোশ্চেনে যাই, দেখি কি বলছে। দুটি রাশির স্কেলার গুণফল √18 ভেক্টর গুণফল, এগুলো মান দিয়ে দিছে। স্কেলার গুণফল মানে ডট গুণফলের মান এবং এটা ক্রস গুণফলের মান, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে ডট গুণফলের মান কি, মানে এ বি কস থিটা, এই মানটা বলছে √18, সমীকরণ দিলাম আমি 1। আর ভেক্টর গুণফল মানে ক্রস গুণফলের মান, অনলি মান বলে দিছে, তাহলে এ বি সাইন থিটা মান √6, সমীকরণ দিলাম 2। আমার বের করতে বলছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ মানে থিটা। তো আমরা থিটা কেমনে বের করব, 2 নংকে যদি আমরা 1 নং দ্বারা ভাগ করি তাহলে এ বি কাটা চলে যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, ট্যান থিটা সমান হবে √, কিন্তু দুইটার উপরে রুট আছে, 6/18, 3/18, 1/3, বা এটা লেখা যায় 1/√3। বলতো টেন থিটা সমান 1/√3 হলে থিটার মান কত, tan ইনভার্স 1/√3, 30 ডিগ্রি, তাই না? সুতরাং থিটা হচ্ছে 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। সহজ অঙ্ক, সহজ, আজকের ক্লাসের শেষ অঙ্ক। দুটি ভেক্টর সমান্তরাল হলে এম এর মান কত, তোমাদের পারা উচিত, এটা তোমাদের পারা উচিত। এটা SW বা CW, সমান্তরাল হলে যেন কি হয়, ক্রস গুণফল 0 হয়। তো ক্রস গুণফল 0 দিয়ে ডিটেলসে করবা, যদি সিকিউতে আসে তাহলে ডিটেলসে করতে হবে, আর যদি MCQতে আসে তাহলে তো জানোই সহগগুলোর অনুপাত সমান হবে। আই ক্যাপের সহগ কত 3, এখানে আই ক্যাপের সহগ কত 12 সমান জে ক্যাপের সহগ কত -2, জে ক্যাপের সহগ কত m, কে ক্যাপের সহগ কত 4, কে ক্যাপের সহগ কত 16। যে কোনো দুইটা পার্ট নিয়ে কাজ করলেই m এর মান পেয়ে যাবা। 4/16 মানে 1/4, 8, m এর মান আসবে -8। তুমি যদি এই পার্ট নিয়েও কাজ করো, 3 4 12, m এর মান আসবে -8, যেভাবেই করো m এর মান -8ই আসবে। ওকে, এটা লং কাট তোমরা করবা, তো এটা শর্টকাটটা দেখাই দিলাম। নেক্সট ক্লাসে আমরা ক্রস গুণফল নিয়ে আরো কিছু বিস্তারিত জিনিস জানবো। আজকে আমরা ক্রস গুণফলের এটুকুই জানলাম, এটুকুই এনাফ। কি কি জানলাম, ক্রস গুণফলের মান, দিক, ক্রস গুণফল কেমনে বের করে, লম্ব একক ভেক্টর কেমনে বের করে, এই জিনিসগুলো আজকের ক্লাসে জানলাম। আর আগামী ক্লাসে আমরা ক্রস গুণফলের মাধ্যমে কিছু বেসিক এরিয়া নির্ণয় শিখব। এরপরে ক্রস গুণফলের চ্যাপ্টার খতম, এরপর ভেক্টর ক্যালকুলাস টাচ করব আগামী ক্লাসে, এবং ইনশাল্লাহ শনিবার আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। সো বিশাল একটা অধ্যায়, আজকে 16 নম্বর পর্ব গেল, তাহলে 18তম পর্বে আমাদের এই অধ্যায়টা শেষ হতে যাচ্ছে। আর নতুন যারা ভর্তি হবে বা হবা তাদের জন্য পুরো অধ্যায়টা আমি 4 ক্লাসে রিক্যাপ করব, যেন পুরাতনরাও পুরো অধ্যায়টা রিভাইজ করতে পারো। সো ভয়ের কোনো কারণ নাই, অধ্যায়টা আমি চাইলেই তোমাকে অল্প ক্লাসে শেষ করাতে পারতাম, বাট বেসিক মজবুত থাকাটা জরুরি, এই কারণে প্রথম অধ্যায়টা একটু সময় নিয়ে শেষ করছি। কোনো সমস্যা নেই, রিভিশন করলে ইজি হয়ে যাবে এবং রিভিশন ক্লাস আমি তোমাদেরকে দেব। সো নো টেনশন, ডু ফোর্থি, এবং তোমার বন্ধুদেরকে কোর্স সম্পর্কে জানিয়ে দিও, তারা যেন কোর্সের সাথে দ্রুত যুক্ত হয়। সো এটা বলেই শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো।